তো এরপর স্টেপে আমি যেটি বলবো এটি হচ্ছে কারা বেশি আক্রান্ত হচ্ছে। নাম্বার 7। তো দেখো যেটা বলছিলাম যে কারা বেশি আক্রান্ত হচ্ছে মূলত যাদের বয়স 20 থেকে 40 বছর, এবং এদের আক্রান্ত হওয়ার মূল কারণটা হলো এরা সবাই বাইরে কর্মজীবী এবং কাজের জন্য তাদের বাইরে যেতে হয়, এবং যে কোনোভাবে তারা বাইরে যেয়ে আক্রান্ত হচ্ছে। আর বেশি মারা যাচ্ছে মূলত যারা বয়স্ক, মানে যাদের বয়স 40-এর উপরে 40+, তারা বেশিরভাগ মারা যাচ্ছে। তাদের এর কারণ হচ্ছে তারা সবাই মূলত কোনো না কোনো রোগে আক্রান্ত, যেমন ধরো ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, তারপর অ্যাজমা, এ ধরনের বিভিন্ন এবং শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগে তারা আক্রান্ত। এই জন্যে বয়স্ক রোগীদের এই আক্রান্ত হলে তাদের মানে মৃত্যুর সম্ভাবনাটা বেশি। এই জন্যই বলা হয়েছে যে যারা বয়স্ক তাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো এরপর স্টেপ দেখো, এরপর স্টেপটা আমি রেখেছি সাধারণ জ্বর ও করোনা জ্বরের মধ্যে পার্থক্য। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তাই আমরা কিভাবে বুঝবো যে আমাদের এটা করোনার জ্বর নাকি সাধারণ জ্বর? তো এর পার্থক্যটা মূলত আমি বলি। সাধারণ যে জ্বর এটি মূলত 3 থেকে 4 দিন, সর্বোচ্চ 7 দিন থাকবে, কিন্তু করোনার যে জ্বর এটি মূলত 10 দিনের বেশি থাকবে। আরেকটি মূল পয়েন্ট মনোযোগ দিয়ে লক্ষ্য করো, সাধারণ জ্বরের ক্ষেত্রে তোমার নাক দিয়ে কোনো সাধারণ জ্বরের ক্ষেত্রে নাক দিয়ে পানি পড়বে, তোমার হাঁচি কাশি হবে, নাক দিয়ে পানি পড়বে। কিন্তু করোনা জ্বরের ক্ষেত্রে তোমার কি হবে? করোনা জ্বরের ক্ষেত্রে তোমার গলা ব্যথা হবে, কিন্তু নাক দিয়ে কোনো প্রকার জল পড়বে না। এইটা হচ্ছে মেইন পয়েন্ট, যে সাধারণ জ্বরের ক্ষেত্রে আমাদের নাক দিয়ে জল পড়বে, কিন্তু করোনা জ্বরের ক্ষেত্রে নাক দিয়ে জল পড়বে না। এটা হচ্ছে মেইন পয়েন্ট। আর সাধারণ জ্বরের ক্ষেত্রে মূলত 3-4 দিন থাকে, 7 দিন এটা কোনো ব্যাপার না, কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে সাধারণ জ্বর সেরে যায়। কিন্তু করোনা জ্বর আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে সারাতে পারবো না। এটা হচ্ছে করোনার জ্বর। করোনা ভাইরাসের আক্রান্ত হলে জ্বরটা তৈরি হয়। আর এই জ্বরের ফলে আমাদের হাঁচি কাশি, গলা ব্যথা হবে, আর আমাদের নাক দিয়ে কোনো জল পড়বে না। এটা হচ্ছে মেইন পয়েন্ট। করোনা জ্বরে আক্রান্ত হলে আমাদের নাক দিয়ে কোনো প্রকার কোনো জল পড়বে না। তো দেখো এরপরে আমি 9 নম্বরে যেটা রেখেছি, এটা হচ্ছে প্রতিরোধ। আমরা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হই তাহলে এটা কিভাবে প্রতিরোধ করার চেষ্টা করবো? একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি এটাকে প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। যেমন প্রতিরোধ কিভাবে করতে পারি এটা আমি কয়েকটা নোট করেছি। যেমন দেখো, প্রথমে 20 সেকেন্ড ধরে আমাদের ভালোভাবে হাত ধুতে হবে, এবং এই হাত ধোয়ার ব্যাপারটা লক্ষ্য করো। আমরা যখন বাইরে থেকে আসি, শুধু বাইরে থেকে এসে আমাদের হাত ধুলে চলবে না। আমরা যখন মানি ব্যাগ ব্যবহার করি বা কোনো বাইরে কাজ করি, পেপার পত্রিকা পড়ি, তখনও আমাদের বাইরে থেকে এসে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। এরপরে যে পয়েন্টটি রয়েছে দেখো, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন টুথপেস্ট, টয়লেট, জামা কাপড়, এগুলো উচিত আমাদের এই জিনিসগুলো আলাদা ব্যবহার করা। এর কারণে আমাদের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব কম হবে। আমাদের এগুলো আলাদা ব্যবহার করলে খুব ভালো হয়, যেমন টুথপেস্ট, তেল, তোয়ালে, এগুলো সব আলাদা ব্যবহার করলে ভালো হয়। আরেকটা হচ্ছে অযথা বাইরে না যাওয়া বা আড্ডা না দেওয়া। এটা যেহেতু আমাদের এখন সবাই জানে, এটা কোনো আলাদাভাবে বলার কিছু নয় যে আমাদের বাইরে যেতে মানা করা হয়েছে, এবং আমাদের সবাইকে বলতে হয়েছে যে লকডাউনে সবাই বাড়িতে অবস্থান করা। তাই আমাদের অযথা বাইরে না যাওয়ার কোনো প্রয়োজনই নাই। আর যদি আমাদের বাইরে যেতেই হয়, খুব প্রয়োজনীয় কাজ না গেলে, আমাদের এমার্জেন্সি যেতেই হবে, তখন আমাদের মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লোভ অবশ্যই পরতে হবে। আর মাস্ক হচ্ছে আমাদের মেইন আমাদের একটা যে প্রোটেকশন ব্যবস্থা করোনা ভাইরাস, এটা হচ্ছে মাস্ক তোমাকে মাস্ক পরতেই হবে, কারণ মাস্ক পরলেই কেবলমাত্র আমরা এই করোনা ভাইরাসের যে জলীয় কণাটা বাতাসে ছড়িয়ে পড়ে, কিছুক্ষণ আগে আমি বলছিলাম 3000 জলীয় কণা বাতাসে ছড়িয়ে পড়ে করোনা রোগে আক্রান্তের হাঁচি কাশি থেকে। এই মাস্ক পরলে, আর এই ভাইরাসটা যেহেতু বড়, আমি আগে বলেছি, আমাদের মাস্ক পরলে বা মুখে মাস্ক জাতীয় কোনো প্রোটেকশন থাকলে এই ভাইরাসটা আমাদের নাক এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না। আর আমাদের হ্যান্ড গ্লোভ করতে হবে, কারণ এই ভাইরাসটা আমাদের বিভিন্ন জিনিসের মাধ্যমে হাতে লেগে যেতে পারে। আর বাইরে গেলে আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। এই সামাজিক দূরত্ব হচ্ছে মূলত 2 মিটার। কারো থেকে আমরা 2 মিটার দূরে অবস্থান করব। আর আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা বাড়িতে থাকলেও এই জিনিসটা আমরা সবসময় করি। একটা গবেষণায় দেখা গেছে যে মোবাইল ফোনে নাকি টয়লেটের থেকেও বেশি জীবাণু থাকে। তাই আমাদের বলা হয়েছে যে আমাদের মোবাইল ফোন সহ যত ইলেকট্রনিক জিনিস রয়েছে, এইসব জিনিসগুলো নিয়মিত স্যানিটাইজার দ্বারা বা জীবাণুনাশক স্প্রে দ্বারা পরিষ্কার করা। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের, কারণ আমরা সবাই ফোন ব্যবহার করি, ফেসবুক, মেসেঞ্জার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় থাকি, এই ফোন নিয়ে থাকি, এবং ইলেকট্রনিক্স যেসব জিনিস রয়েছে আমাদের এগুলোকে অ্যান্টিসেপটিক
লিকুইড দিয়ে ধোয়া। এরপরে দেখো ধর্মীয় অনুশাসন। আমরা লকডাউনে বাসায় যখন অবস্থান করি, আমরা মূলত যার যার ধর্ম অনুযায়ী গীতা পাঠ বা কোরআন তেলাওয়াত মানে এরকম করতে পারি। এর ফলে কি হবে, আমাদের মনের একটা মানে দুর্বলতা যে কাজ করে করোনা ভাইরাস নিয়ে, যে এটা আক্রান্ত হলে আমরা হয়তো বাঁচবো না, এরকম যে মনে দুর্বলতা কাজ করে, ধর্মীয় অনুশাসন করলে কি হবে, আমরা মানে আমাদের মনটা ফ্রেশ থাকবে, ফলে আমরা মানে একটা আশা রাখবো যে আমরা আসলে কীভাবে থাকলে আমরা হয়তো এটা থেকে বাঁচবো। এরপরে এসে বাইরে থেকে এসে কাপড় জুতা পরিবর্তন করতে হবে। বাইরে থেকে এসে অবশ্যই কাপড় জুতা পরিবর্তন করে তোমার ঘরে ঢুকতে হবে। আমরা অনেকে আছি বাইরে থেকে এসে কাপড় জুতা পরিবর্তন না করে মানে ঠাস করে যায় বিছানার উপর বসে পড়ি বা সোফার উপর বসে পড়ি। এটা করা একদমই ঠিক না, কারণ এই করোনা ভাইরাস যেহেতু ভারী এবং এটি মাটিতে ছড়িয়ে থাকে, আমাদের জুতার মাধ্যমে এটি আমাদের আবাসস্থলে প্রবেশ করতে পারে। তাই বাইরে থেকে এসে আমাদের জুতা কাপড় পরিবর্তন না করেই ঘরে ঢোকা মানে এটা আসলে ঠিক না। আমাদের মানে একটা মানে ব্যবস্থা করলে ভালো হয় যে জুতার জন্য বাইরে কোনো আলাদা যদি ব্যবস্থা করা যায়, আমরা বাইরে জুতা রেখে তারপর ঘরে প্রবেশ করব। এরপরে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যদি করোনা ভাইরাস মানে প্রতিরোধ করতে চাই, আমাদের খাওয়া দাওয়ার জন্য একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি জাতীয় খাবার। এগুলো বেশি বেশি খেতে হবে। এর ফলে আমাদের কি হবে, এর ফলে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটা অনেক বেড়ে যাবে। এই অ্যান্টি অক্সিডেন্ট খাবারগুলোর মধ্যে যেগুলো রয়েছে লেবু, শসা, টমেটো, গ্রিন টি, গাজর, পুদিনা, কমলা, ক্যাপসিকাম। আমি আবারও বলছি, অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে মূলত লেবু, শসা, টমেটো, গ্রিন টি, পুদিনা এবং ক্যাপসিকাম। এবং ভিটামিন সি জাতীয় খাবার আমাদেরকে বেশি বেশি খেতে হবে। এর ফলে আমাদের ইমিউনিটিটা অনেক বেড়ে যাবে। ফলে আমাদের আক্রান্ত যদিও হয়েও আমার খুব সহজেই আমরা আক্রান্ত হব না। সম্প্রতি একটি বিষয় আমাদের সবার নজরে এসেছে, আমরা লকডাউনের বাইরের ভেতরে বা ঘরে অবস্থান করে কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছি। এটির জন্য মূলত দায়ী ফ্রিজ। আমাদের সবার বাড়িতেই মূলত রেফ্রিজারেটর বা ফ্রিজ আছে। এটি কীভাবে হয় দেখো, আমরা যখন বাইরে থেকে কোনো শাকসবজি বা ফলমূল এনে ফ্রিজে রাখি, আর ফ্রিজটা হলো ঠান্ডা, আর করোনা ভাইরাসের জন্য ঠান্ডা এটা খুব মানে তার অনুকূল পরিবেশ, সে ঠান্ডায় বেঁচে থাকতে ভালোবাসে। আর আমরা যখন বাইরে থেকে কোনো শাকসবজি বা ফলমূল কিনে এনে ফ্রিজে রাখি, তো ওখানে যদি করোনা ভাইরাসের জীবাণু লেগে থাকে, আমরা ডাইরেক্ট সেগুলো ফ্রিজে রাখি, তখন এটি খুব আরামে ফ্রিজে অবস্থান করে। তারপর আমরা যখন ফ্রিজ খুলে ওটা মানে ফলমূল বা শাকসবজি ফ্রিজ থেকে বের করতে নিই, তখন আমরা এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হতে পারি। এই জন্যে বলা হয়েছে যে ফ্রিজ খোলার সময় অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে। এটি শুনতে একটু অন্যরকম মনে হলো, কিন্তু এটি আসলে ঠিক যে ফ্রিজ খোলার সময় আমাদের এখন মাস্ক পরা উচিত। কারণ করোনা ভাইরাস বা বাইরে থেকে আমরা যখন শাকসবজি ফলমূল নিয়ে আসি, সেগুলোর সাথে লেগে থাকে এবং ফ্রিজের মধ্যে আমরা রেখে দিই, তখন সেই ফ্রিজের করোনা ভাইরাসের জীবাণুটা খুব আরামে অবস্থান করে। তাই আমাদের ফ্রিজ থেকে শাকসবজি বের করে কাঁচা খাওয়া একদমই যাবে না। আমাদের মানে পরিষ্কার গরম জলে ধুয়ে, মানে যাতে করোনা ভাইরাসের জীবাণুটা সেখানে না থাকে, সেখান থেকে ধুয়ে তারপর এটি রান্নার জন্য ব্যবহার করতে হবে। তাই বলা হয়েছে যে ফ্রিজ ব্যবহারের সময় অবশ্যই আমাদের এখন মাস্ক ব্যবহার করা উচিত, কারণ যে জীবাণুটা থাকে শাকসবজি বা তরি তরকারির সাথে, সেটি ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে অবস্থান করে। তো এরপরে দেখো যে স্টেপ, আমাদের শরীর চর্চা করতে হবে। আমরা যাতে আমাদের শরীর চর্চা যদি ঠিক মতো প্রতিদিন করি, আমাদের শরীর মন ভালো থাকবে এবং আমরা আক্রান্ত হব খুব কম, আমাদের মন ভালো থাকবে। এরপরে যেটা বলা হয়েছে দেখো, বাইরের তেল চর্বিযুক্ত ফাস্ট ফুড বা মশলা জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না, একদমই খাওয়া যাবে না। এর কারণ বাইরের তেল চর্বি বা ফাস্ট ফুড মশলা জাতীয় খাবার খেলে কী হবে, আমাদের ইমিউনিটি সিস্টেমটা কমে যাবে। আমরা কিছুক্ষণ আগে যে বলছিলাম ভিটামিন সি এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট খাবার খেলে আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ে, তেমনই আমরা যদি বাইরের তেল চর্বিযুক্ত ফাস্ট ফুড বা মশলা জাতীয় খাবার খাই, আমাদের ইমিউনিটি সিস্টেমটা মানে কমে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নো স্মোকিং। কোনো ধূমপান করা যাবে না বা নেশা জাতীয় কোনো দ্রব্য একদমই সেবন করা যাবে না। যেমন আমরা অনেকে পান খাই, এটাও কিন্তু এক ধরনের তামাক বা নেশা জাতীয় দ্রব্য, আমাদের এটি একদমই করা যাবে না। আর হাঁচি কাশির সময় আমাদের প্রথমে মাস্ক ব্যবহার করতে হবে। আমি যেটা কিছুক্ষণ আগেও বলেছি যে আমাদের প্রথম প্রিভেনশন এখন হচ্ছে মাস্ক। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে, এটি হচ্ছে আমাদের প্রথম হাতিয়ার। আর আরেকটি পয়েন্ট দেখো, বাসাবাড়ির ব্যবহৃত দরজা জানালা নিয়মিত পরিষ্কার করতে হবে। আমরা বাসাবাড়িতে অবস্থান করার সময় যে জায়গাগুলো সবসময় প্রতিনিয়তই আমাদের মানে
অবস্থান করতে হবে, আমাদের হাত দিয়ে স্পর্শ করতে হয়। যেমন আমরা কোনো দরজা খোলার সময় দরজার ছিটকিনিটা টেনে তারপর দরজা খুলি, এরকম অনেক যে স্থানগুলো রয়েছে বাসা বাড়িতে, এগুলো আমাদের উচিত নিয়মিত পরিষ্কার রাখা। তো এই ছিল মূলত প্রতিরোধ। তো এরপরে দেখো আমি পরের স্টেপ, এটি করোনা ভাইরাসের জীবাণুটা কোথায় কতক্ষণ বাঁচে। এটি দেখা গেছে যে কপার জাতীয় কোনো বস্তুর উপর করোনা ভাইরাস 4 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং কাঠ, যেমন মনে করো বিভিন্ন কাঠের তৈরি আসবাবপত্র জিনিস, এটি 24 ঘন্টা বা একদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবং প্লাস্টিক বা স্টিল, এই সমস্ত জিনিসের করোনা ভাইরাস 3 দিন পর্যন্ত মানে বেঁচে থাকতে পারে। তাই আমাদের উচিত আমাদের বাড়িতে যেসব কাঠের সামগ্রী রয়েছে সেগুলো পরিষ্কার রাখা, এবং স্টেইনলেস স্টিল জাতীয় যে দরজা জানালা রয়েছে সেগুলো নিয়মিত জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করা। এই হলো মূলত করোনা ভাইরাসের কয়েকটি, আমি 3টি অপশন দিয়েছি যে কোথায় কতক্ষণ বেঁচে থাকে। এরপর হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা। কিভাবে মানে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার কি পরীক্ষা করা হয়, তার মানে মানে শরীরে করোনা পজিটিভ আছে কিনা এটা বোঝার জন্য তার কি পরীক্ষা করা হয়। মূলত তার গলা ও নাকের ভিতর থেকে লালা নিয়ে পরীক্ষা করা হয়। তার করোনা ভাইরাস যেহেতু তার মানে প্রথমে নাক দিয়ে এবং প্রবেশ করার পর গলায় অবস্থান করে, তাই গলা ও নাকের ভেতর থেকে লালা নিয়ে পরীক্ষা করা হয়। এবং এই পরীক্ষাটার নাম হচ্ছে রিয়েল টাইম পিসিআর বা রিয়েল টাইম পলিমারেজ চেইন রিয়াকশন। এটি হচ্ছে করোনা ভাইরাসের পরীক্ষা। এই পরীক্ষাটার নাম হচ্ছে রিয়েল টাইম পিসিআর বা রিয়েল টাইম পলিমারেজ চেইন রিয়াকশন। তো দেখো আমাদের একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট পয়েন্ট, করোনা ভাইরাসের সম্ভাব্য মেডিসিন ও ট্রিটমেন্ট। এটা আসলে সম্ভাব্য মানে অনেকটাই এটা কার্যকর হয়েছে করোনা ভাইরাসের ক্ষেত্রে। যেমন দেখো, ইভারমেকটিনের সিঙ্গেল ডোজের সাথে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন, ইভারমেকটিনের সিঙ্গেল ডোজের সাথে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন একসাথে প্রয়োগ করে দেখা গেছে যে এক্ষেত্রে অনেক যারা করোনা ভাইরাসে আক্রান্ত তারা মোটামুটি মানে অনেকটা সুস্থ হয়েছে। এরপরে যে পরের ট্রিটমেন্টটা রয়েছে এটা হচ্ছে প্লাজমা অ্যান্টিবডি ট্রিটমেন্ট। প্লাজমা অ্যান্টিবডি ট্রিটমেন্টটা কেমন আমি বলি। যারা প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং মানে বিভিন্ন প্রোটেকশন নিয়ে তারা সুস্থ হয়েছে, এই যারা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে তাদের রক্তের প্লাজমা অ্যান্টিবডি নিয়ে এখনও যারা করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছে তাদের শরীরে সেই অ্যান্টিবডিটা প্রবেশ করানো হচ্ছে। এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মানে একটি সাফল্য দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এটি কাজ করতেছে অনেক রোগীর ক্ষেত্রে এই প্লাজমা ট্রিটমেন্ট। তো আর যে শেষের বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকসিন। আসলে সবাই মানে আমেরিকা মানে তারপর ইন্ডিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটি সহ বিভিন্ন দেশ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে ভ্যাকসিন, কবে ভ্যাকসিন আসবে। কিছুদিন আগে দেখা গেল যে এই আমাদের এই মানে সেপ্টেম্বর নাগাদ নাকি ভ্যাকসিন আসতে পারে করোনা ভাইরাসের। তো আমরা আশা করব খুব তাড়াতাড়ি ভ্যাকসিন চলে আসবে। ভ্যাকসিন চলে আসার পর আমরা হয়তো সবাই ভ্যাকসিন নিব এবং চেষ্টা করবো করোনা ভাইরাস যাতে আমাদের মানে না হয়, এই জন্য আমরা ভ্যাকসিনটা অবশ্যই নিব। তো এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলি। আপনারা হয়তো যারা ভাবছেন যে আমি করোনা ভাইরাসে আক্রান্ত বা আমার মধ্যে করোনা ভাইরাসের কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে সম্ভাব্য দুটি ওষুধের নাম আমি বাম পাশের স্ক্রিনে দেখাচ্ছি। সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন ও ইভারমেকটিনের সিঙ্গেল ডোজ। এই ওষুধটা খাওয়ার ফলে আমাদের করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে এবং আমাদের প্রতিরোধটা হয়তো কিছুটা বাড়বে, এটি পরীক্ষায় দেখা গেছে। তো এই ছিল মূলত আমাদের সম্ভাব্য মেডিসিন ও ট্রিটমেন্ট। এবং শেষমেশ আমি বলি যে আমাদের সেপ্টেম্বর নাগাদ ভ্যাকসিন আসতে পারে। আমাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মানে চীন, জাপান সহ সকল দেশই চেষ্টা করছে ভ্যাকসিন আবিষ্কার করার। তো আশা করি আমাদের ভ্যাকসিন চলে আসবে। তো ভ্যাকসিন আসা পর্যন্ত আমরা সবাই সাবধানে থাকি, সচেতন থাকি। তো আর একটা বিষয় আমি বলতে চাই, এই সমস্ত তথ্য, করোনা ভাইরাসের সমস্ত তথ্য, এটি কত সালে আক্রান্ত হয়, কীভাবে মানুষ প্রথম আক্রান্ত হয়, তারপর এর যে আমি খাওয়ার নিয়মগুলো বললাম, কীভাবে মানে থাকতে হবে, মাস্ক পরতে হবে, তারপর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, এই সমস্ত সকল তথ্য আমি নিয়েছি সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিবিসি এবং উইকিপিডিয়ার মতো সব বড় বড় ওয়েবসাইট থেকে। তাই তোমাদের সাথে কোনো ভুল তথ্য শেয়ার করার কোনো প্রশ্নই ওঠে না, এগুলো সব অফিসিয়াল পেজ থেকে আমি নিয়েছি। তো এই ছিল আমার করোনা ভাইরাস নিয়ে আলোচনা। তো সবাই আশা করি সাবধানে থাকবেন, ভালো থাকবেন। গড ব্লেস।